আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন নিউজিল্যান্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি নিয়ে। তোমরা কিন্তু এটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, কারণ এই সিলেবাস পেলে তোমাদের পড়তে খুবই সুবিধা হয়। কোন কোন অধ্যায় আসবে সেগুলো তোমরা জানতে পারো, এবং প্রশ্নের মানবন্টন বা প্রশ্ন কিভাবে হবে সেটি সম্পর্কেও কিন্তু তোমরা একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারো। তো আজকে আমি সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান বিষয়টি রয়েছে সেটির বার্ষিক পরীক্ষার সিলেবাসটি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া আছে। তো আমরা সরাসরি যে সিলেবাস রয়েছে সেখানে চলে যাচ্ছি। দেখো এখানে 2024 সালে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে এটির সম্পর্কে বলা হয়েছে। দেখো এখানে ক্রমিক নং দেওয়া আছে, এগুলো কিন্তু অধ্যায় নাম্বার না, এগুলো হচ্ছে ক্রমিক নং। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো অভিজ্ঞতার নাম অনুশীলন বই, অর্থাৎ তোমাদের অনুশীলন বই থেকে যেসব অধ্যায় পড়তে হবে এগুলো সম্পর্কে এখানে বলা আছে। এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু অর্থাৎ অনুসন্ধানী পাঠ, আমরা কিন্তু জানি যে অনুশীলন বইয়ে কিন্তু তেমন কোনো তথ্য নাই, সব জায়গায় কিন্তু কাজ দেওয়া বেশি অভিজ্ঞতা অনুশীলন বইয়ের ক্ষেত্রে। তাহলে অনুশীলন বইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য কিন্তু আমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের সহযোগিতা নিতে হয়। এখন অনুসন্ধানী পাঠ বইয়ের কোন অধ্যায় থেকে তোমরা কোনো একটা অধ্যায়ের জন্য কিভাবে সহায়তা নেবে সেই সম্পর্কে এখানে বলা আছে। অর্থাৎ মনে করো যে এখানে ফসলের ডাক অধ্যায়টির জন্য তোমাদের অনুসন্ধানের পাঠ থেকে কোন অধ্যায়টি কতটুকু থেকে কতটুকু পর্যন্ত পড়তে হবে সেটা এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে। তো দেখো এখানে আমি প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে ফসলের ডাক, এটি হচ্ছে অনুশীলন বইয়ের। এটির জন্য তোমাদের পড়তে হবে অনুসন্ধানের পাঠ বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অধ্যায় 1 জীববৈচিত্র্য 1.1 থেকে 1.7 পর্যন্ত, অর্থাৎ 1.1 থেকে শুরু করে তোমাদের 1.7 পর্যন্ত যতগুলো অংশ রয়েছে, যেমন 1.2 1.3 1.4 1.5 1.6 সবগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এরপরে অনুশীলন বইয়ের পদার্থের সুলভ সন্ধান, এই অধ্যায়টির জন্য তোমাদের অনুসন্ধানের পাঠ বইয়ের অধ্যায় 2 এর অণু ও পরমাণু এই অংশটি থেকে 2.1 পড়তে হবে এবং 2.3 পড়তে হবে, শুধুমাত্র 2.1 এবং 2.3। এবং আরো একটি অধ্যায় পড়তে হবে, সেটা হচ্ছে অধ্যায় 3 পদার্থের গঠন, এটি থেকে তোমাদের পড়তে হবে 3.4 এবং 3.7। ঠিক আছে, অর্থাৎ এখানে শুধুমাত্র 3.4 3.7 পড়তে হবে, অন্য কোনো অংশ পড়তে হবে না। এটি হচ্ছে পদার্থের সুলভ সন্ধান, এই অধ্যায়টির জন্য তোমরা অনুসন্ধানের পাঠ বই থেকে যেসব অধ্যায় পড়বে অর্থাৎ অংশগুলো পড়বে সেগুলো। এরপরে দেখো এখানে আরেকটি হচ্ছে কোষ পরিভ্রমণ, এখানে তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে পড়তে হবে অধ্যায় 4 কোষ বিভাজন 4.1 থেকে 4.4 পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 4.1 4.2 4.3 4.4 সবগুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কোষ পরিভ্রমণ এই অধ্যায়টির জন্য পড়তে হবে অনুসন্ধানের পাঠ বইয়ের অধ্যায় 4 কোষ বিভাজন 4.1 থেকে 4.4 পর্যন্ত। এরপরে দেখো এখানে অনুশীলন বইয়ের সূর্যালোকে রান্না, এই অধ্যায়টির জন্য তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে অধ্যায় 6 তাপ ও তাপমাত্রা পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে 6.6 থেকে 2 থেকে 6.4 পর্যন্ত, অর্থাৎ 6.2 6.3 6.4 এই তিনটি তোমাদের পড়তে হবে। এবং আরো একটি অংশ পড়তে হবে, সেটা হচ্ছে 6.7। ঠিক আছে, আচ্ছা এরপর আরো একটি অধ্যায় পড়তে হবে, সেটা হচ্ছে অধ্যায় 8 কাজ শক্তি ও ক্ষমতা, এখান থেকে তোমাদের পড়তে হবে 8.1 8.3 8.4 থেকে 8.6, যার মানে হচ্ছে তোমাদের পড়তে হবে 8.1 8.3 8.4, এরপর হচ্ছে 8.5 8.6, কারণ যেহেতু 8.4 থেকে 8.6 পর্যন্ত বলা হয়েছে। তো এটি হচ্ছে সূর্যালোকে রান্না, এই অধ্যায়টির জন্য তোমরা অনুসন্ধানের পাঠ বইয়ের যেসব অধ্যায়গুলো পড়বে। এরপর হচ্ছে অদৃশ্য প্রতিবেশী, এখানে তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে পড়তে হবে অধ্যায় 5 অণুজীব জগৎ 5.1 থেকে 5.5 পর্যন্ত, অর্থাৎ 5.1 5.2 5.3 5.4 5.5 এই সবগুলো তোমাদের পড়তে হবে এই অধ্যায়টির জন্য। এরপরে দেখো পানির সাথে বন্ধুত্ব, ঠিক আছে, পানির সাথে বন্ধুত্ব, এটি হচ্ছে অনুশীলন বইয়ের, এটির জন্য তোমাদের পড়তে হবে অনুসন্ধানের পাঠ বই থেকে অধ্যায় 11 মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ, মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ, এখান থেকে তোমাদের পড়তে হবে 11.1 11.4 11.8। এরপরে দেখো ডাইনোসরের ফসিলের খোঁজে, এটি হচ্ছে অনুশীলনের বইয়ের, তোমাদের এটি সমাধানের জন্য অনুসন্ধানের পাঠ বইয়ের
অধ্যায় 12 ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব 12.2 থেকে 12.3 এই অধ্যায়গুলো পড়তে হবে। তো তোমরা দেখে নিলে যে তোমাদের আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, এবং এখানে যে অনুশীলন বই রয়েছে এই অনুশীলন বইয়ের মধ্যে যেসব অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর যে কাজগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য তোমাদের অনুসন্ধানের পাঠ বইয়ের কোন কোন যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়তে হবে। এবং শুধুমাত্র অধ্যায় নয়, এখানে কিন্তু বলে দেওয়া আছে কোন কোন পরিচ্ছেদ, অর্থাৎ এখানে যেমন 1.1 রয়েছে এই ধরনের যে পরিচ্ছেদগুলো রয়েছে সেগুলো কোনগুলো পড়তে হবে। আর এখানে আমি তোমাদের যে অধ্যায়গুলো পড়তে বললাম সেখান থেকে তোমাদের কিন্তু একটি অংশ বা অধ্যায়ও বেশি পড়তে হবে না, এমনকি একটি পৃষ্ঠাও বেশি পড়তে হবে না, কারণ এখান থেকেই তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো আসবে। তো এরপরে দেখো আমরা একটু যদি নিচে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো মূল্যায়ন কাঠামো, অর্থাৎ তোমাদের মূল্যায়নটি কিভাবে হবে। দেখো এখানে মৌলিক যে ভাগ দুটি রয়েছে সেগুলো হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন কি এবং সামষ্টিক মূল্যায়ন কি তোমরা কিন্তু আগে জানতে, তোমাদের এটি ছিল শিক্ষণকালীন মূল্যায়ন, যদিও অন্য যে নির্দেশনাগুলো রয়েছে সেখানে কিন্তু এটিকে শিক্ষণকালীন মূল্যায়ন হিসেবে নামকরণ করা হয়েছে। অর্থাৎ তোমরা যে এখন ক্লাস করছো, ক্লাস চলাকালীন যে মূল্যায়নটি সেটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন। এখান থেকে তোমাদের 30% নাম্বার দেওয়া হবে এবং সামষ্টিক মূল্যায়নে 70% নাম্বার দেওয়া হবে। তো পরবর্তীতে আরেক ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নের মানবন্টনটি কেমন হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।